রাজ্যে এসআইআর নিয়ে এবার কড়া নির্বাচন কমিশন। একেবারে নির্বাচন কমিশনের এই জায়গায় মৃত ভোটারদের নিয়ে আরো কঠোর পদক্ষেপ যে বিশ্লেষণ ইতিমধ্যে সামনে আসছে তাতে বিএলওদের ক্ষেত্রে বড় সড়ো আরো একবার চাপের জায়গা কি উত্থাপিত হচ্ছে তা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকতে পারে। একেবারে মৃত ভোটার নিয়ে আরো কড়া এবার নির্বাচন কমিশন এবং এসআইআর প্রক্রিয়া আরো কঠোর পর্যবেক্ষণ শুরু। মৃত ভোটারদের তথ্য বিশ্লেষণ করে আরো কড়া এবং মৃত চিহ্নিত ভোটারের নামে ফর্ম বিলি হয়েছিল কিনা তাও খতিয়ে দেখবে এবার নির্বাচন কমিশন। অর্থাৎ যে চাপের কথা বিএলওরা বলছিলেন তার মধ্যে আরো একটা কিন্তু বড় বিষয়, তা হচ্ছে মৃত ভোটারদের নামে যে ফর্ম বিলি হয়েছিল কিনা সেটাও খুঁজে বার করতে হবে বিএলওদের এবার থেকে। ফলত এই জায়গায় এবার কড়া পদক্ষেপ করছে নির্বাচন কমিশন, আর নির্বাচন কমিশনের এই কড়া পদক্ষেপে আগামী সময় বিএলওরা তারা কি বলবেন তার দিকে তো অবশ্যই নজর আমাদের থাকছে। একেবারে সুতরাং এবার রীতিমতো করা নজরদারিতে বিএলওদের কাজ এবং বিএলওদের যদি ফর্ম জমা পড়ে, মৃত ভোটারের ফর্ম জমা পড়ে তা কিভাবে পড়লো, কেন পড়লো সে বিষয়েও কিন্তু খতিয়ে দেখা হবে। কারণ সুতরাং বোঝাই যাচ্ছে এবার এসআইআর নিয়ে রীতিমতো কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন একেবারে। এবং যেভাবে স্পেশাল অবজারভারদেরকে নিয়ে আসা হচ্ছে, আপনারা তো জানেন ইতিমধ্যে স্পেশাল অবজারভার তারা এসছেন এবং তারই মধ্যে আবারও নতুন করে অবজারভার নিয়োগ করা হয়েছে। এখন এই জায়গায় এসআইআর এর কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, কারণ খুব স্বাভাবিকভাবে আমরা লাগাতার এক্ষেত্রে দেখেছি যে যেভাবে এই ফর্ম ফিল আপ চলেছে অনেক বুথে আবার মৃত ভোটারদেরকেও পাওয়া যাচ্ছিল না সঠিক মতন। ফলত সেটা খুঁজে বার করতে হবে যাতে কোনো রকম ভুল চুক না হয়, তার জন্য আরো কড়া নজরদারি রাখছেন তারা। একেবারে আমরা প্রথম থেকেই দেখে এসেছি যবে থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে একাধিক গলতি বা একাধিক গলত কিন্তু চোখের সামনে এসেছে। আমরা এই ব্যাপারে একটু কথা বলি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপার কাছে আসবো। অভিরূপা, এবার এই মৃত ভোটার নিয়ে আরো কড়া পদক্ষেপ কমিশনের, ঠিক কোন কোন বিষয়গুলোর দিকে কমিশন বিশেষভাবে নজরদারি আরো বাড়াচ্ছে? দেখো, নির্বাচন কমিশন প্রথম থেকে স্থির করেছে যে নব্য লিস্ট তৈরি হবে, ভোটার লিস্ট, সেটা যেন একেবারে ত্রুটিহীন হয় এবং কোনোভাবেই যাতে কোনো বেনজল বা কোনোভাবে কোনো রকমভাবে বেনিয়মে কোনো কাজ যেন না হয়, কোনো অবৈধ ভোটার যাতে এই লিস্টে না ঢোকেন সেদিকে একবার কড়া নজরদারি নির্বাচন কমিশন এবারে সিদ্ধান্ত নিয়েছেন বিএলওদের দেখতে হবে মৃত ভোটারের কোনো নাম এই লিস্টে রয়ে গেল কিনা। অর্থাৎ যাদের 2002 সালেও মৃত ছিল বা 2002 থেকে 2025-এর মধ্যে যাদের মৃত্যু ঘটেছে তাদের নাম আপাতত ওই নব্য লিস্টে উঠেছে কিনা, বা নব্য লিস্টে যারা ওই এনুমেরেশন ফর্ম জমা দিয়েছেন তাদের মধ্যে কেউ রিসেন্টলি মৃত হয়েছেন কিনা, সেই সমস্ত জিনিসটা বিএলওদেরই দেখতে হবে। এবং এই এসআইআর-এর কাজ চলাকালীন যদি কারোর মৃত্যু হয়ে থাকে, তার এনুমেরেশন ফর্ম যদি জমা হয়ে থাকে, সেটাও কিন্তু এই মৃত্যু লিস্টের মধ্যে ফেলতে হবে, এমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের কড়া নির্দেশ। বিএলওকেই সম্পূর্ণভাবে এটা দেখতে হবে। যদি বিএলও এ ব্যাপারে কোনো গাফিলতি করে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সেই বিএলও এবং সেই ডিইও এবং সেই ইয়ারোর বিরুদ্ধে। এবং সেই কারণে একেবারে কড়া নজরদারিতে ঝাঁকনিতে যাতে ছেকে একেবারে স্পষ্ট, সুন্দর, ত্রুটিহীন একটা তালিকা তৈরি করা যায়, সেই জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সেই কারণে বিএলওদের উপর আরও নির্দেশিকা দেওয়া হয়েছে যে মৃত্যুর সংখ্যা অর্থাৎ মৃত ভোটারের নাম যাতে কোনোভাবেই এই নব্য লিস্টে না থাকে, বা মৃত ভোটার কোনোভাবেই যদি আইডেন্টিফাই হয়ে যায় তাহলে বিএলও সেই দায়িত্বপ্রাপ্ত বিএলওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে নির্বাচন। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে অভিরূপা, মানে বিএলওদের ক্ষেত্রে চাপটা কি আরো বাড়তে চলেছে? মানে ইতিমধ্যে আমরা বিক্ষোভ তো দেখতেই পাচ্ছি, একাংশ বিএলও তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। এখন এর মধ্যে এবার মৃত ভোটার, কারণ অনেক বুথে আমরা দেখতে পেয়েছি যে মৃত ভোটারই নাকি নেই, ফলত এই চাপটা কোন জায়গায় যাবে বিএলওদের? কিছু কি বক্তব্য পাচ্ছিলে তাদের? অবশ্যই চাপের কথা তো রয়েছেই, চাপ তো একদিকে থাকছেই, কিন্তু অন্যদিকে আরেকটা বিষয় ভাবতে হবে। নির্বাচন কমিশন যেটা বলছেন যে যদি মৃত ভোটার থেকে যায় তাহলে সমস্যা
তৈরি হবে। কারণ বিএলওরাই একমাত্র নিজেদের ব্লকে ব্লকে বুঝতে পারছেন যে কার এই 2002 থেকে 2025-এর মধ্যে মৃত্যু ঘটে গিয়েছে, এবং সেখানে যাতে মৃতদের তালিকায় তার নাম যেন থাকে, কোনোভাবেই জীবিতদের তালিকায় তার নাম যেন না চলে আসে, সেদিকে কড়া নজরদারি। নিজেরাই যে কাজ করেছেন সেটাই আবারও একবার রিচেক করে নেওয়া। যদি রিসেন্টলি কেউ মারা গিয়ে থাকেন তাহলে তার নামটা ইনক্লুডেড করে দেওয়া মৃতদের লিস্টে। এই কাজগুলো করতে হবে। এতে যদি চাপ মনে হয় তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন মনে করছেন যে এটা খুব একটা প্রেশারের কাজ নয়। তার কারণ হচ্ছে যে কাজ তারা নিজ নিজ ব্লকেরই করেছেন সেটাকে একবার রিচেক করে নেওয়া, এছাড়া আর কিছু নয়। তবে এই রিচেকে যদি কোনো রকম গাফিলতি দেখা যায় বা কোনো রকমভাবে মৃত ভোটারের নাম ঢুকে গিয়েছে এটা দেখা যায়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর। একেবারে অভিরূপা, তুমি সঙ্গে থাকো, এই গোটা বিষয় নিয়ে তোমার সঙ্গে আলোচনায় আসবো, তোমার সঙ্গে কথা বলবো। সুতরাং বোঝাই যাচ্ছে যে মৃত ভোটার এবং সেই মৃত ভোটার চিহ্নিত করতে কিন্তু এবার বিশেষভাবে তৎপর হচ্ছে নির্বাচন কমিশন, এবং কোনোভাবেই যেন মৃত ভোটারের নাম থেকে না যায়, থাকলে কিন্তু সমস্যা বাড়বে, এবং সেদিকে বিশেষভাবে নজর দিচ্ছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচন কমিশনের নজরদারির প্রেক্ষিতে গতকালও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জনসভা থেকে তার বক্তব্যকে আরো আবার একেবারে ধার দিয়েছেন। তার মধ্যে সেই ধারের বক্তব্যটা একবার শোনাবার চেষ্টা করব। শুনুন। এই যে এসআইআর আনপ্ল্যান্ড, সার্ভার কাজ করছে না, বিএলওদের রাত 10টার পরে থ্রেট করা হচ্ছে, বিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, প্রেশারের ওপর প্রেশার। বাংলায় প্রায় 41 জন মারা গেছে, 3 জন বিএলও মারা গেছে, 15 জন হসপিটালে আছে, 3 জন সুইসাইড করতে গেছিল। এটা মাথায় রাখবেন। মধ্যপ্রদেশেও মারা গেছে, প্রায় 8 জন বিএলও মারা গেছে, রাজস্থানেও মারা গেছে, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে। বাংলায় তাও তো আমরা ক্যাম্প করে অনেকটা মানুষকে হেল্প করছি যতটা পারছি। আমরা শুনছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে এসেছেন, এবং বারবার যে কথা সামনে আসছে স্পষ্টভাবে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে আনপ্ল্যান্ড, এই গোটা এসআইআর পদ্ধতি আনপ্ল্যান্ড, যে কারণে এত গন্ডগোল হচ্ছে, এত সমস্যা হচ্ছে, এবং বিএলওদেরও অসুস্থতা বা বিএলওদের মারা যাওয়ার যে ঘটনা বা আত্মহত্যার যে ঘটনা সামনে এসছে সে বিষয়ে কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং অন্যদিকে জানিয়ে রাখি যে 16ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর নিয়ে শুনানি। একদমই তাই। এসআইআর শুনানিতে অভিযোগ এবং নিষ্পত্তির জন্য কিন্তু শুনানি চলবে, যেটা কমিশন সূত্রে খবর পাচ্ছি। শুনানি করতে হবে জেলা শাসকের দপ্তরে, নির্দেশ দিয়েছে কমিশন। একেবারে অভিযোগ এবং নিষ্পত্তির জন্য চলবে এই শুনানি, এমনটাই কমিশন সূত্রে যেমনটাই খবর পাওয়া যাচ্ছে। জেলা শাসকের দপ্তরে শুনানি করতে হবে, এবং শুনানির ওয়েবকাস্টিং এবং সংরক্ষণের নির্দেশ নির্বাচন কমিশনের। যে তৎপরতা চলছে এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফে, রাজ্যের সমস্ত যারা ডিও দপ্তর রয়েছেন তাদের এই বিষয়টি নিয়েও কিন্তু জোর চর্চা এবং একই সঙ্গে তৎপরতা লক্ষ্য করতে পারছি। আমরা এই বিষয়টা নিয়ে অভিরূপা থেকে একটু জানবার চেষ্টা করবো। অভিরূপা, কতটা তৎপরতা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত ডিওদের দপ্তর, সেখানে ইতিমধ্যেই বিষয়টি গিয়েছে, কি ছবি আর দেখা যাচ্ছে? দেখো, নির্বাচন কমিশন কোনোভাবেই ডিলে করতে চাইছে না বা দেরি করতে চাইছে না। সেই কারণেই একেবারে এসআইআরের যে কাজ, যেটা নির্বাচন ফর্ম জমা দেওয়ার যে শেষ তারিখ, সেই শেষ তারিখের কিছুদিনের মধ্যেই 16 তারিখ অর্থাৎ 16ই ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন কমিশন সূত্রের খবর যে হিয়ারিং শুরু হয়ে যাবে। যাদের যাদের সমস্যা রয়েছে সেই সব সমস্যা আইডেন্টিফাই করে তাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে জেলা শাসকের অফিসে। জেলা শাসকের অফিস ব্যতীত অন্য কোথাও এই হিয়ারিং হবে না। তাই নির্বাচন কমিশন সূত্রের খবর, শুধুমাত্র জেলা শাসকের অফিসেই সাধারণ মানুষ যারা ভোটাররা রয়েছেন, যারা সমস্যার মধ্যে পড়বেন বা যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে, তারাই কিন্তু শুধুমাত্র জেলা শাসকের অফিসেই যাবেন, অন্যত্র কোথাও বা পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস বা যে কোনো জায়গার কোনো জায়গাতেই হিয়ারিং হবে না। শুধুমাত্র জেলা শাসকের অফিসেই এই হিয়ারিংটা হবে। এবং শুধু তাই নয়, জেলা শাসকের অফিসে যতক্ষণ হিয়ারিং হবে, অর্থাৎ হিয়ারিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হবে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে। ফলত সরাসরি সেটা দেখতে পাওয়া যাবে, নির্বাচন কমিশনের কমিশনাররা দেখতে পাবেন, আধিকারিকরা দেখতে পাবেন, এবং তার পাশাপাশি সেটা সংরক্ষণ করা হবে। অর্থাৎ যে ভিডিওগ্রাফি হচ্ছে সেটা যেমন সরাসরি একদিকে কমিশনের থেকে তরফ থেকে দেখা হবে এবং সেটা সংরক্ষণও করা হবে।
সুতরাং যদি কোনো অসুবিধার সম্মুখীন হন তাহলে ওই ভিডিও ফুটেজ জমা থাকবে বা ভিডিও ফুটেজ থাকবে প্রমাণস্বরূপ। তো সেক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, আর সেই কারণেই বলা হচ্ছে জেলা শাসক দপ্তরে যেহেতু এই হিয়ারিং হবে সেই কারণে সাধারণ মানুষের উদ্দেশ্যে নির্বাচন কমিশন বলছে কোনোভাবেই অন্যত্র যাতে হিয়ারিং না করা হয়, হিয়ারিংয়ের জন্য যদি কেউ কোনোভাবে প্রতারণার শিকার যেন না হন, একমাত্র জেলা শাসকের অফিসেই তারা হিয়ারিংয়ের জন্য ডাক পাবেন এবং তারা যাবেন এবং হিয়ারিং হবে। তো সুতরাং এই নিয়ে নির্বাচন কমিশন একেবারেই তৎপর। আগামী 16ই ডিসেম্বর থেকে হিয়ারিং শুরু হবে সমস্ত জেলা শাসকের অফিসে। সেই জেলা শাসকের আন্ডারে যেসব ভোটাররা রয়েছেন যাদের সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন, তারা এই হিয়ারিংয়ের ডাক পাবেন এবং হিয়ারিংয়ে এসে অংশগ্রহণ করতে পারবেন। পুরোটাই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে হবে এবং সমস্ত ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখা হবে নির্বাচন কমিশন সূত্রে, এমনটাই খবর। ধন্যবাদ অবিরূপা হাজরা সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। ফলত এই যে নির্বাচন কমিশনের তৎপরতা এবং একই সঙ্গে দাঁড়িয়ে বিএলওদের ক্ষেত্রেও আরও একটা বড় বিষয় কিন্তু সামনে আসছে। আমরা বিজেপি নেতা দিলীপ ঘোষের একটা বক্তব্য পাচ্ছিলাম যে বিএলওরা যদি তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে থাকে সেক্ষেত্রে জেল কিন্তু হতে পারে, সেটা পর্যন্ত নিদান দিলীপ ঘোষ তিনি দিয়ে দিচ্ছেন। শুনিটা কি বলেছেন দিলীপ ঘোষ? ভোটার মানে তার ফর্ম তো জমাই হয়নি, জমা হয়ে থাকে এবং তথ্য পাওয়া যায় তিনি নাই, এটা পুরোপুরি বিএলওদের হাতে আছে। আর সেই জন্য আর এই যে পুরো এসআইআরটা হচ্ছে এটা সরকারি কর্মচারীদের হাত দিয়েই হচ্ছে, হলো বা ঠিকঠাক হওয়াটা ওনাদের উপর নির্ভর করে। আর সেই জন্য যদি না হয় পুরো দায়িত্ব সরকারি কর্মচারীদের আছে, এই কমিশন সেটা জানে। বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে এই ঘটনা বেশি হচ্ছে, আর তাই তারা গুরুত্ব দিচ্ছেন। আমরা দেখেছি বিহারের এত রাজনীতি হয়নি, তাও 50 জনের বেশি জেল গেছে। এখানে তো শত শত বিএলওকে জেলে যেতে হবে যদি কোনো রকম গন্ডগোল তারা করে, এবং এটা হবে। আমরা শুনছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষ, তিনি বলছেন যে বিএলওদের তরফ থেকে যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু জেল খাটার সম্ভাবনাও থেকে যাচ্ছে। একদিকে দিলীপ ঘোষের এই কথা এবং অন্যদিকে খড়দার থেকে যে খবর আসছে, খড়দার সূর্যসেন নগরে বিএলওর বাড়িতে হামলার অভিযোগ উঠছে। খড়দার 43 নম্বর পার্টের বিএলও মানব চন্দ্রের বাড়িতে হামলা। বিএলওর বাড়িতে ইট ছোড়া হয় বলে অভিযোগ, দরজায় লাথি মেরে ভাঙার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যে আতঙ্কিত এই মানব চন্দ্রবাবু। গোটা ঘটনায় যারা স্থানীয় বাসিন্দারা তারা প্রতিবাদে সরব হয়েছেন। ব্যারাকপুর এসডিও এবং জেলা শাসককে জানিয়েছেন মানব চন্দ্রবাবু। খড়দহ থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অর্থাৎ এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, গোটা ঘটনা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর। খুব স্বাভাবিকভাবে সঞ্চারী, মানে লাগাতার অভিযোগের মধ্যে এটা কিন্তু আরো গুরুতর অভিযোগ। একদমই, একেবারেই। এতদিন ধরে বিএলওদের তরফ থেকে বহু অভিযোগ করা হয়েছে, বিএলওদের তরফ থেকে সেই অভিযোগ এবার সামনে আসছে যে বিএলওর বাড়িতে হামলা। এই নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, এবার বিএলওর বাড়িতে হামলার অভিযোগ আসছে, রীতিমতো আতঙ্কে বিএলওর পরিবার এবং বিএলও নিজেও, কি জানা যাচ্ছে? দেখো সঞ্চারী, আমরা দাঁড়িয়ে আছি সূর্যসেন নগরে 43 নম্বর পার্টির যে বিএলও, তিনি কিন্তু এখন আতঙ্কে ভুগছেন। ঘটনার শুক্রবার রাত থেকেই। শুক্রবার রাতে হঠাৎ তার বাড়িতে আতঙ্কিতভাবে আক্রমণ করে কিছু দুষ্কৃতী এবং তার বাড়িতে ইট পাটকেল ছোড়ে এবং তাকে হেনস্থার অভিযোগ তিনি তোলেন এবং আশপাশের মানুষ কিন্তু সরব হয়েছেন। গতকাল লিখিতভাবে থানায় অভিযোগ জানিয়েছেন, তাতেও কিন্তু কোনো লাভ হয়নি। তিনি কিন্তু এখন আতঙ্কে ভুগছেন। কিছুক্ষণের মধ্যেই বিএলওর একটা টিম তারা আসবেন তাদের বাড়িতে। আমার সঙ্গে রয়েছে মানব চন্দ্র। ঘটনাটা ঠিক কি হয়েছিল? পরশু রাতে আমি বাড়িতে একাই ছিলাম, আমার মা বাবা বাইরে ছিল। তো সেই মুহূর্তে অবস্থা আমি এসআইআর এর কাজ করছিলাম। তো সেই মুহূর্তে আবার মানে প্রচণ্ড জোরে জোরে আওয়াজ হয়। তো আমি কিছু বুঝে ওঠার আগেই ওরা এখানে কিছু মানুষজন, হয়তো আমি কাউকেই দেখতে পাইনি, তো তারা প্রথমে দরজায় ধাক্কাধাক্কি করে, দরজায় লাঠি ওঠা মারে। তারপরে সেখান থেকে ওরা পেছনে ইট পাটকেল ছুঁড়ে আমার কাচের জানলা ভেঙে দেয় এবং অকথ্য ভাষার বাইরে দিয়ে গালিগালাজ করতে করতে আমি সেই সমস্ত শুনিও নি, কারণ আমি ঘরের মধ্যে ছিলাম, দরজা জানলা বন্ধ ছিল। চিৎকার চেঁচামেচি আওয়াজটা সামান্য পেয়েছিলাম। আমি নামতেই ওপর থেকে তারা ততক্ষণ এখান থেকে বেরিয়ে যায় এবং বাড়ির আমার এন্ট্রেন্সের সামনেটাও এখানে পান গুটখার পিক ফেলে এন্ট্রেন্সে ঢোকার রাস্তাটাকে নোংরা পর্যন্ত করে দিয়ে গেছে। কে বা কারা করলো কি মনে হয়? আমি নিজে দেখিনি, তো সুতরাং আমি বলতে পারবো না কে বা কারা এই ঘটনাটা করেছে, কারা জড়িত। স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন? আমি স্থানীয় প্রশাসনকে কালকেই পুলিশকে কমপ্লেন করেছি। আমি বিডিও স্যার, আমাদের বিএলও স্যার, যিনি সুপারভাইজার আছেন, আমি এপিও স্যারকে সবাইকে আমি জানিয়েছি। প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? পুলিশ কালকে ঘটনাটা জানার পরে, লিখিত জানার পর ওনারা আজকে সকালবেলা এসেছিলেন, এসে আমার সাথে সমস্ত কথা বলে সমস্ত ফুটেজ নিয়ে এখানে গেছেন। উনি কথা বলে গেছেন, উনি আশ্বাস দিয়েছেন যে আমার পাশে উনি থাকবেন, সর্বতভাবে সাহায্য করবেন এবং কোনো ঘটনা
সামান্য যদি ঘটেও থাকে সাথে সাথে ওনারা ব্যবস্থা নেবেন এবং ওনারা এটারও তদন্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন। গোটা ঘটনা হয়েছে গত পরশু রাতের ঘটনা আজ আপনার মনে সুব্রত সঙ্গে থাকো। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার টেলিফোন লাইনে রয়েছে। জয়প্রকাশ দা, যেখানে বিএলওরা তারা আতঙ্কিত, মানে অলরেডি সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছেন নিরাপত্তার দাবিতে, তারই মধ্যে ব্যারাকপুর এক বিএলওর বাড়িতে হামলা, কিভাবে দেখছেন? শুনুন, সুপ্রিম কোর্টে কালকের হিয়ারিং যদি আপনি দেখেন, তাতে সুপ্রিম কোর্টের জাস্টিসরা বলেছেন পশ্চিমবঙ্গে বিএলওদের নিরাপত্তা নেই বা সুরক্ষা নেই, এরকম কোনো ঘটনা আমাদের চোখে পড়ছে না বা আপনারাও দিতে পারছেন না। এটা দেখুন সুস্পষ্ট, যারা শুনানি করছিলেন যে জাস্টিসরা তারা এটা বলেছে। নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে উঠে পড়ে লাগলো যে তাহলে প্রমাণ করতে গেলে কি করতে হবে, তাদের দোষর, তাদের লেঠেল বাহিনী হচ্ছে বিজেপি। তাই জন্য একটা কাঁচা চিত্রনাট্য তৈরি করলো যে খর্দায় একজন বিএলওর বাড়িতে দূর থেকে ইট ছুঁড়ে কাঁচ ভেঙে দৌড়ে পালিয়ে যাওয়া। এবার আপনি বলুন তো, সামগ্রিক পরিস্থিতিতে খর্দাতে তৃণমূল কংগ্রেসের কি এতই করুণ অবস্থা যে মুখ ঢেকে ঢিল ছুঁড়ে পালিয়ে যেতে হবে? যদি সত্যি এরকম তর্কের খাতিরে ধরে ঘটনা ঘটে, কথাটা তা নয়, এটা বিজেপির তৈরি কাঁচা চিত্রনাট্য। সুপ্রিম কোর্টে দেখাতে হবে, দেখো এরকম ঘটনা ঘটেছে, একটা পুলিশের ডায়েরি হবে, তারপরেতে বলবে এটা আক্রমণ হয়েছিল। আসল কথা হচ্ছে বিএলওদের উপর লাগাতার আক্রমণ করেছে বিজেপি পার্টি, তারাই। শুভেন্দু অধিকারীর আপনারা দেখেছেন বারবার বলেছে যে মারবো, ধরবো, অ্যারেস্ট করিয়ে দেব, কাজ ঠিক না করলে চাকরি থেকে তাড়িয়ে দেব। এসব কথা তৃণমূলের কোন নেতা বলেছে? লাগাতার বলে যাচ্ছে, এখনো বলে যাচ্ছে শুভেন্দু অধিকারী। অ্যান্টি বিএলও, বিএলওদের বিরুদ্ধে পার্টি যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে বিজেপি। বিজেপি বারবার দরখাস্ত করেছে অমুক বিএলওকে তাড়াতে হবে, অমুক বিএলওকে সাসপেন্ড করতে হবে। আপনারা দেখেননি? বিএলওদের ওপর এই উষ্মা হচ্ছে বিজেপির, এবং যেহেতু সুপ্রিম কোর্ট তাদের কথা মানতে চাননি, সঙ্গে সঙ্গে একটা লোক দেখানো আক্রমণ করেই থানায় দৌড়ে আবার চিৎকার করে মিডিয়াকে বলতে যাবে যে তৃণমূল করেছে। এই দেখো, এই রাজ্যের আইন শৃঙ্খলাকে নিয়ে ছেলেখেলা করার চেষ্টা করছে বিজেপি। সমাজে সেক্ষেত্রে জয়প্রকাশ দা, মানে যেই ঘটনা ঘটলো তাতে তো আরো স্ট্রং এভিডেন্ট কালেক্ট হয়ে গেল, কারণ এক্ষেত্রে বিএলওরা যদি নিরাপত্তা না পান স্বাধীনভাবে কাজ করবেন কি করে? একটা গুরুত্বপূর্ণ ম্যাটার হিসেবে সুপ্রিম কোর্ট বলেছে ৮১,০০০ বিএলও কে কাজ করতে পারছে না, তাহলে নির্বাচন কমিশন কি করে বলছে আমাদের 99.9% কাজ কমপ্লিট হয়ে গেছে? আপনি এটা মেলাবেন কি করে? আপনি বলছেন কাজ করতে পারবে না, কাজ তো শেষ হয়ে যাওয়ার মুখে। আপনারাও জানেন নির্বাচন কমিশন দাবি করেছে পশ্চিমবঙ্গে এসআইআর 99% হয়ে গেছে, আপনারাই বলেছেন। তাহলে তার সঙ্গে বিএলওরা আতঙ্কিত, তাদের সুরক্ষা নেই, এটা মেলাবেন কি করে? বিএলওরাই তো এই কাজটা করেছে ইলেকশন কমিশনের হয়ে, সুতরাং এটা সত্য নয়। শুধু বিজেপি এই এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরির চেষ্টা প্রথম থেকে করছিল, এখনো করছে, একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে, এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যখন মেনে নিল না যে বিএলওরা সুরক্ষিত নয়, এই তথ্য মানলো না, সঙ্গে সঙ্গে সন্ধ্যেবেলায় একটা বিএলওর বাড়িতে ঢিল ছুঁড়ে একটা খুব দুর্বল চিত্রনাট্য তৈরি করলো বিজেপির গুন্ডারা। সব শুভেন্দু অধিকারীর সমস্ত নির্দেশে এগুলো হচ্ছে। জয়প্রকাশ দা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। সুব্রত, ধন্যবাদ জানাই তোমাকেও। সুব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি। অর্থাৎ এই ঘটনা কিন্তু মারাত্মক, অবশ্যই সঞ্চারী, একেবারে। সুতরাং বিএলওর বাড়িতে হামলার অভিযোগ এবং আতঙ্কিত পরিবার। আমরা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলছিলাম, যেমনটাই তিনি জানালেন যে এটা একটি কাঁচা চিত্রনাট্য। ঠিক দিলীপ ঘোষের তরফ থেকে, অর্থাৎ বিজেপির তরফ থেকে কি জানানো হচ্ছে শুনুন। প্রথম থেকে টিএমসি যে বিতর্ক তুলেছে, বিএলওদের উপরে চাপ আছিয়ে বলছে ওদের ওভারলোড হচ্ছে। আরে শুধু পশ্চিমবাংলায় ওভারলোড হচ্ছে কি, নাকি এখানে কাজ করে না ওরা? সারা ভারতবর্ষে হচ্ছে কি করে? তারা চাইছিল বিএলওদের টাইট করতে, চমকেছে, ধমকেছে, বিএলএদেরকে প্রথমে মারপিট করেছে আমাদের পার্টির লোকেদেরকে, যাতে না বেরোয় কেউ। সেটা অনেকটা সফল হয়েছে, কারণ কোনো সিকিউরিটি নেই।
কিন্তু বিএলওরা কর্মচারী যদি কাজ করতে না পারে তাহলে সাংবিধানিক ব্যবস্থা রক্ষা পায় না। এখন দেখছি যে বিএলওরা বুঝে গেছে যদি এদিক ওদিক করি আমার চাকরি যাবে, শুধু চাকরি যাবে না, জেল হবে। সেই জন্য তারা সাবধান হয়ে গেছেন, তাদের কথা শুনছে না। তখন তাদের ভয় চাপ সৃষ্টি করা হচ্ছে, তার বাড়িতে আক্রমণ করা হচ্ছে। যে শুনছি এতজন